আমরা এরপর আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এই পেঁয়াজটার উপরে আমরা এক্সপেরিমেন্ট করব এবং এখান থেকে আমরা কিভাবে পেঁয়াজের কোষ দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু প্রথম আমরা দেখব। তো এই পেঁয়াজের আমরা ভিডিওটা দেখব, ভালো করে বুঝবো। ভালো করে না বুঝতে পারলে আমরা কিন্তু বুঝতে পারবো না। এটা একটা পেঁয়াজ, কি করব, একটা মাইক্রোস্কোপ নেব। মাইক্রোস্কোপ নেওয়ার পরে আমরা কি করব, যে মাইক্রোস্কোপের যে স্লাইড আগে যেমন করেছিলাম, যে মুখের গালের ভেতর থেকে কোষ যেভাবে নিচ্ছিলাম ঠিক সেভাবেই আমরা নেব। তারপরে আমরা কি করব, যে মাইক্রোস্কোপিক যে স্লাইড, চৌকোনো বা গোল যে স্লাইড আছে সেই স্লাইডগুলো নেব। তারপর কি নেব, ছুরি নেব, টুথপিক নেব। টুথপিক আগের দিন বুঝিয়েছিলাম। ড্রপার নেব, পিপেট নেব এবং কভার স্লিপ। তাহলে কভার স্লিপ মানে স্লাইড হচ্ছে লম্বা হয় কাচের, আর তার উপরে যে কভার করা হয় তাকে বলে কভার স্লিপ, আমরা জানি। আর এখানে ডেটল নিচ্ছি, এই আয়োডিন নিচ্ছি, মেনলি মিথিনিল গুলো নেওয়া হয়। আর একটি পেঁয়াজ আমাদের নিতে হবে পটিস হিসাবে। এবং পেঁয়াজটা কাটার জন্য একটা কার্ডবোর্ড নেব। এবার কিভাবে স্লাইডটাকে তৈরি করব, প্রথমে ভালো করে আমরা কি করছি না, পুরো খোসা ছাড়াচ্ছি। এই যে পাতলা অংশটা, এই পাতলা অংশটাকেই আমরা নেব। প্রথমে আগে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে এই যে ছোট অংশ, তার মধ্যে থেকে কিন্তু হালকা স্লাইড যে অংশটা, সেই হালকা অংশটাকে নেব। নিয়ে এবার এই যে স্লাইডে আমরা কি করছি না, এই যে আমরা কাটলাম পেঁয়াজের যে অংশগুলো, সেইগুলোকে একটা একটা করে স্লাইডে নিলাম। স্লাইডে নিয়ে কি করব, আমরা মিথিলিন গুলো দিতে পারি, বা এখানে যেমন এক্সপেরিমেন্টে কি করা হচ্ছে, আয়োডিন দেওয়া হচ্ছে। এখানে এক্সপেরিমেন্টে দেওয়া হচ্ছে কিন্তু আয়োডিন, মাথায় রাখতে হবে। আয়োডিন দিলে পরে কি হবে, সেটা কালার হবে, দেখতে পাবো আমরা মাইক্রোস্কোপের তলায় পরিষ্কার করে দেখতে পাবো। তো এইগুলোকে আমরা নিয়ে কভার স্লিপ দিয়ে আমরা ঢেকে দিলাম। কভার স্লিপ দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা পরপর দেখতে পাবো। দেখো মাইক্রোস্কোপে কিভাবে দেখা যাবে। মাইক্রোস্কোপের তলায় যদি আমরা দেখি, তখন কিন্তু এই ধরনের আমরা কোষ দেখতে পাবো। দেখো আগে যেমন গালের ভিতরে দেখেছিলাম স্কোমাস এপিথেলিয়াম, এখানে আমরা দেখতে পাচ্ছি আইশাকাশি কলা এবং তার কোষগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছি। বিভিন্ন স্লাইডে বিভিন্ন ভাবে কিন্তু আমরা এগুলো দেখতে পাবো। অতএব পরপর যদি আমরা এগুলো দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে উদ্ভিদ কোষ কিভাবে দেখতে পাওয়া যায়। আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে এই যে খোপগুলো দেখতে পাচ্ছি, এই যে খোপগুলো দেখতে পাচ্ছি তো, এই যে খোপটা, এটা একটা কোষের আবরণ, মানে বাইরের দিকে কোষ প্রাচীর, ভেতরে থাকবে প্রোটোপ্লাজম। এই অংশগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এই যে এর মধ্যে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। প্রত্যেকটা অংশ কিন্তু আমরা ভালো করে দেখব। ভালো করে দেখার পরে কিভাবে দেখা যায় সেটা নিয়ে এবার আমরা আলোচনায় যাব। তাহলে বোঝা গেল যে একটা নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস দেখতে পাবো, এরকম সেল ওয়াল দেখতে পাবো, মোটামুটি এরকম ধরনের আমরা দেখতে পাবো। তাহলে এখানে কিন্তু আমরা এই যে অংশটা আমরা দেখলাম, এটাকে আমরা এখানেই শেষ করছি। পরে আমরা পরিষ্কার পড়াশোনার মধ্যে ঢুকে যাবো। পড়াশোনার মধ্যে ঢুকে যাবো। এত দেরি করে আসলে কি করে হবে? ঠিক সময় যদি যোগ না প্রবেশ করো, তাহলে কিন্তু আমি আর প্রবেশ করাবো না। অনেকেই চেষ্টা করছো ঢোকার জন্য, দেরি করলে পর তোমার
আগ্রহ না থাকলে তোমার পড়াশুনো করতে হবে কেন? তুমি ভালোবাসতে যদি না পারো তাহলে তুমি পড়াশোনা করে লাভ নেই। এতক্ষণ যে আমরা স্লাইডটা দেখলাম, সেই স্লাইডটার মধ্যে আমরা সবকিছু বুঝতে পারলাম কিরকম উদ্ভিদ কোষ হতে পারে। আগের দিন আমরা কিসে শেষ করেছিলাম না, প্রাণী কোষের সেন্ট্রোজোম শেষ করেছিলাম। আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? হ্যালো, সবার ভিডিওটা খোলো আগে, সবার ভিডিওটা খোলো। দেখো তোমাদের যেটা বলতে চাইছি আমি, সবার ভিডিওটা খোলো। ভিডিওটা বন্ধ কেন? এই যে প্রত্যেকটা অংশ আমি বোঝালাম, এবার তোমরা এবার দেখতে পাবে যে স্লাইডটা দেখালাম, যে লেসনটা, যে ভিডিওটা দেখালাম, এটাই আমরা এবার পড়বো। ঠিক আছে? এবার ভালো করে বুঝে নাও কোন কোন অংশটা আমরা বুঝতে যাচ্ছি। যেমন একটা প্রাণী কোষের মূল ব্যাপার কি দেখলাম না, প্রাণী কোষের বাইরে এরকম একটা আবরণ থাকে। বুঝতে পারছি? আবরণটাকে কি বলে? চটপট বলে ফেলো। একদম বাইরের বৃত্ত অংশ, সেটাকে বলবো আমরা কি বলবো? কোষ প্রাচীর, রাইট, সেল ওয়াল। এবং তার ভেতরে থাকবে হচ্ছে জীবন্ত জৈবিক পর্দা। এরকম একটা পর্দা থাকে, তাকে বলি আমরা কোষ পর্দা বা সেল ওয়াল। তাকে বলবো আমরা সেল ওয়াল। এছাড়া এর মাঝখানের যে অংশ, সেগুলো তোমরা যত বড় হবে তত আস্তে আস্তে তোমরা জানতে পারবে আরো কি কি অংশ থাকছে। ঠিক আছে? এর মধ্যেখানে নিউক্লিয়াস থাকছে, সাইটোপ্লাজম থাকছে, প্লাস্টিড থাকবে। এই কোষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড থাকবে। এই কোষে সবচেয়ে আরেকটা বৈশিষ্ট্য বৃহৎ, এখানে জায়গা নেই বলে আমি দেখাতে পারছি না, জায়গা নেই বলে দেখাতে পারছি না। এই যে অংশটা যদি আমরা বলি, এই যদি মনে করো কোষটা হতো, এই যদি কোষটা হতো, তাহলে প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালটাই কিন্তু সবচেয়ে বেশি জায়গা নিয়ে থাকে। সবচেয়ে বড় জায়গা নিয়ে থাকে হচ্ছে ভ্যাকুয়ালটা, মাথায় রাখতে হবে। এবং এর পাশে, চারপাশে যে অংশটা করে সেটা প্রোটোপ্লাজমের অংশ, তাকে বলি আমরা প্লাজমোডেসমাটা। এটা আমরা আস্তে আস্তে বলবো। এবার তাহলে আমরা তোমাদের বইতে কি বলা হয়েছে পুঙ্খানুপুঙ্খ বুঝবো, তারপরে আমরা এক্সট্রা যখন জানতে চাইবো সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা চলে আসি তোমাদের যে উদ্ভিদ কোষ এবং সক্রিয়তামূলক কার্যাবলী, কিভাবে আমরা সক্রিয় কার্যাবলী করে আমরা এটা দেখতে পাবো। তোমার বইতে যেটা লেখা আছে সেটাকে দেখো। এবার একটা পেঁয়াজ নাও, আমরা নিয়েছি, ঠিক? পেঁয়াজের শুকনো বাদামি খোসা ছাড়িয়ে ফেলো। আমরা ফেলেছিলাম ভেতরে, যখন প্র্যাকটিক্যাল করেছি তখন ফেলেছিলাম। ভেতরের যে কোনো একটা সাদা শাসালো স্তর সংগ্রহ করো, সংগ্রহ করেছিলাম। এরপর কি বলেছে, এর থেকে একটা পাতলা স্তর নিতে হবে, তাও আমরা নিয়েছিলাম, আলাদা করেছিলাম। এবং তার প্রস্থচ্ছেদ মানে ক্রস সেকশন। প্রস্থচ্ছেদের বাংলা কি, ইংরেজি কি? ক্রস সেকশন। মানে এই মনে করো কোনো একটা অংশ আছে, ভালো করে বলছো, এই একটা কোনো অংশ আছে, যে কোনো একটা অংশ এরকম যদি আসে, যদি আমরা এইভাবে ছেদ করি তাহলে তাকে বলবো প্রস্থচ্ছেদ। কিন্তু এইভাবে যদি আমরা ছেদ করি তখন বলবো লম্বচ্ছেদ। বুঝতে পারলাম? তাহলে কোনটাকে প্রস্থচ্ছেদ বলি আর কোনটাকে লম্বচ্ছেদ বলি? এটাকে বলি প্রস্থচ্ছেদ, ঠিক আছে? আর এটাকে বলি লম্বচ্ছেদ।
প্রচ্ছদচ্ছেদে মাইক্রোস্কোপে এরকম গোলাকার দেখাবে এটাকে, আর এই লম্বচ্ছেদে এটাকে কি রকম দেখাবে, লম্বাকার দেখাবে। বোঝা গেল পুরোটা? ওটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তো এই কথাটুকুই কিন্তু বুঝতে হবে, প্রতিটা লাইন ধরে ধরে একদম বুঝে নিতে হবে। নেক্সট বলছে প্রস্থচ্ছেদে যে অংশটি পাওয়া গেল তাকে স্লাইডে রাখো। আমরা স্লাইডে রেখেছিলাম, তার মধ্যে কয়েকটা মিথিলিন ব্লু, সেই একই কালার আমরা দিলাম মিথিলিন ব্লু। ঠিক আছে, মিথিলিন ব্লু দিয়ে কি করেছি না রং করেছি মিথিলিন ব্লু দিয়ে। এবার কভার স্লিপ দিয়ে চাপা দিয়ে মাইক্রোস্কোপের তলায় লক্ষ্য করবো। আমরা প্র্যাকটিক্যাল যখন করলাম তখন তাই দেখলাম যে মাইক্রোস্কোপ তলায় দেখতে পেলাম। কিরকম দেখতে পেলাম না, এই যে আমরা পেঁয়াজ, এটা হচ্ছে পেঁয়াজ, এটাকে যদি 1 নম্বর বলি, এই পেঁয়াজটাকে নিলাম, তার থেকে 2 নম্বর এই আঁশটাকে নিলাম, এবার এই 3 নম্বর এই আঁশের অংশটাকে নিলাম। সেটাকে কিভাবে কেটেছি, প্রথমে এই পেঁয়াজের অংশ 1 নম্বর, সেখান থেকে এই মোটা মতন যে অংশটা এসেছে তার থেকে এই অংশটাকে নিয়েছি। এবার সেই অংশটা দিয়ে এখানে মিথিলিন গুলো দিলাম, তারপরে এটা হচ্ছে স্লাইড, এটা হচ্ছে স্লাইড, স্লাইড অংশ। ঠিক আছে, এটা স্লাইড। আর এই অংশ, এই ছোট্ট কাচের মতো, এটাকে বলে কভার স্লাইড, এবং এটাকে বলে নিডল, তোমরা জানো। দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে মাইক্রোস্কোপে যদি দেখি তাহলে এরকম দেখতে পাবো, কোষগুলো পরপর একদম আঁশের মতো সাজিয়ে আছে। ঠিক আছে, এরকম দেখতে পাবো। এই অংশটাই তোমার বইতে দেওয়া আছে, এই অংশটা। ঠিক আছে, পেঁয়াজের স্বল্পপট্টের কোষ। তাতে কি বিশেষ বৈশিষ্ট্য পেয়েছি, এরকম একটা বড় গহ্বর বা ভ্যাকুওল, দেখো এই সাদা অংশটা বড় গহ্বর বা ভ্যাকুওল পেয়েছি। ঠিক, কোষ প্রাচীর পেয়েছি। ঠিক, এগুলো কিন্তু কার বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। ক্লোরোপ্লাস্ট পেয়েছি। এই যে অংশগুলো, এই 3টে অংশ মনে রাখবে যে প্রাণী কোষে পাওয়া যায় না। হ্যাঁ, গহ্বর বা ভ্যাকুওল পাওয়া যায় প্রাণী কোষে, খুব ছোট। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এই গহ্বরটা যত কোষের বয়স বাড়তে থাকে তত কি করে না সাইটোপ্লাজমটাকে একদম কোষ পর্দার দিকে ঠেলে দেয়। তখন একটা ফিল্মের মতো পাতলা স্তরের মতো প্রোটোপ্লাজমের অংশটা বা সাইটোপ্লাজমের অংশটা থাকে, তাকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। তাহলে কোনটাকে বলবো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, এই অংশটাকে বলবো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, এটা আছে বইতে। আর তাহলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল করতে এই যে অংশটা, এই অংশটা বলছি। এবার এছাড়া আমরা যে কোষ দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকেও দেখতে পাচ্ছ, তো এই যে কোষ, এই কোষের যে অংশটা দেখতে পাচ্ছ তার বিভিন্ন অংশ আছে, প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। নিউক্লিয়াস অংশ থাকে, উদ্ভিদ কোষও থাকে, প্রাণী কোষও থাকে নিউক্লিয়াস অংশ। এবং আমরা জানি যে নিউক্লিয়াসের 5টা অংশ থাকে। এখানে বলতে পারো কোন অংশটা দেওয়া নেই, এই যে নিউক্লিয়াসের অংশটা, এখানে কোনটা দেওয়া নেই। দেওয়া নেই মানে হয়তো তোমাদের কাছে প্রশ্ন করার জন্যই বইতে এইভাবে ছাপানো হয়েছে। এখানে দেখো নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিওছিদ্র আছে, নিউক্লিয় পর্দা আছে। আসল জিনিসটাই নেই, সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা মাথায় রেখো, হ্যাঁ, জালিকা সংক্ষেপে লিখছি। বাইরে যে কোষ প্রাচীর, এটাকে ভালো করে দেখতে হবে। তারপর কি প্লাজমোডেজমাটা, বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট, যেটা কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্লাজমোডেজমাটার কাজ কি না, একটি কোষের সঙ্গে পার্শ্ববর্তী কোষের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান করার জন্য সাইটোপ্লাজম বা যদি বলো প্রোটোপ্লাজমের অংশ, তার যোগাযোগ যে রক্ষা করে তাকে বলে প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটা কার অংশ, প্রাইমর্ডিয়াল ইউট্রিকলের অংশ। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কোথায় পাওয়া যায়, পরিণত উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা মাথায় রেখো।
যখন উদ্ভিদ কোষ সবে জন্ম নেয়, মানে একটা কোষ থেকে তো আরো দুটো কোষ তৈরি হয়, যখন সবে জন্ম নেয় তখন কিন্তু প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল তৈরি হয় না। প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল যখন ভ্যাকুয়ালটা বাড়তে 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 একদম প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম স্তরকে কোষ পর্দা এবং কোষ প্রাচীরের একদম সাইডে ঠেলে দেয়, তখন তাকে বলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। এবার এই যে ছিদ্র থাকে, সেই ছিদ্রের মাধ্যমে প্লাজমোডেজমাটাকে বলা হয় যোগাযোগ। তারপর রাইবোজোম, এগুলো তুমি জানো, অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জানো, জেনে গেছো, মসৃণ এন্ডোক্রোম জেনে গেছো, মাইটোকন্ড্রিয়া জেনে গেছো, গলগি বস্তু জেনে গেছো, কোষ পর্দা জেনে গেছো, ক্ষরণতলী জেনে গেছো, পারক্সিজমও আগেরটা বলেছিলাম জেনে গেছো, গহ্বর জেনে গেছো, মাইটোকন্ড্রিয়াম জেনে গেছো, লাইসোজোম জেনে গেছো, সাইটোপ্লাজম জেনে গেছো। এগুলো নতুন করে নয়, আমরা প্রাণী কোষে এগুলো বুঝে নিয়েছি। ঠিক, আমরা প্রাণী কোষ যখন পড়েছি তখন ডিটেলসে কিন্তু আমরা এগুলো পড়ে নিয়েছি। নেক্সট পেজে যেটা বলতো কি বলছে, দেখো তো কোন কোন অঙ্গাণু, এখানে কি বলছে, দেখো তো কোন কোন অঙ্গাণু প্রাণী কোষে আছে আবার উদ্ভিদ কোষেও আছে, সেগুলো নিচের ছকে লেখো। আবার কোন কোন অঙ্গাণু প্রাণী কোষে নেই অথচ উদ্ভিদ কোষে আছে, এমন। তাহলে তুমি বলতে পারো, এটা লিখতে গেলে অনেক সময় চলে যায়। প্রাণী উদ্ভিদ কোষে কি আছে, নিউক্লিয়াস, সংক্ষেপ লিখছি, নিউক্লিয়াস দুটো কোষই থাকে তো, হ্যাঁ হ্যাঁ, সাইটোপ্লাজম আছে, রাইবোজোম আছে, বলে যাও, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, দু রকমের হয়, আছে। তারপর বলো ভ্যাকুওল, ভ্যাকুওল আছে কিন্তু উদ্ভিদ কোষে বড় আকৃতির হয় আর প্রাণী কোষে নগণ্য, খুব কম। লাইসোজোম আছে, গলগি অ্যাপারেটাস আছে বা গলগি বস্তু আছে, সেল মেমব্রেন আছে, তাই না, মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া উভয় কোষে থাকে, ঠিক আছে। এবার প্রাণী কোষে নেই, কি নেই, সেল ওয়াল নেই, প্রাণী কোষে নেই, আমি আগে বলছি, প্রাণী কোষটাকে বলি, সেল ওয়াল নেই বা কোষ প্রাচীর নেই। প্রাণী কোষে কি নেই, বিগ, রাইট, বিগ, আগে বলবে বিগ ভ্যাকুওল নেই, ঠিক আছে, স্মল ভ্যাকুওল থাকে কিন্তু বড় ভ্যাকুওল, প্লাজমোডেজমাটা নেই, ঠিক আছে। কি নেই, আমি একটু কঠিন গুলোকে বলে দিই, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল নেই, প্লাস্টিড, ভেরি ইম্পর্টেন্ট, প্লাস্টিড নেই, নেই কোনগুলো, তাহলে এতগুলো নেই। কিন্তু আমি সংক্ষেপে লিখেছি, তোমরা কিন্তু এই ভিডিওটা যখন দেখবে সংক্ষেপ কথাটাকে কিন্তু বড় করে লিখবে। তাহলে উদ্ভিদ কোষে আছে কি কি আছে, এখানে যেগুলো নেই সেগুলোই আছে, হ্যাঁ কি না। প্রাণী কোষে যেটা নেই সেটা অবশ্যই উদ্ভিদ কোষে আছে। তাহলে সেল ওয়াল আছে, ভ্যাকুওল আছে, ভ্যাকুওলের বাইরে হচ্ছে টোনোপ্লাস্ট বলে আবরণ থাকে, সেটা আছে, অনেক বলার আছে, টোনোপ্লাস্ট আবরণ থাকে কিন্তু প্রাণী কোষে নেই, প্লাজমোডেজমাটা আছে, তারপর হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল আছে, প্লাস্টিড আছে। কিন্তু যদি বলছি উদ্ভিদ কোষে নেই এমন একটা উদ্ভিদ কোষ, ভালো করে বোঝো, উদ্ভিদ কোষে নেই, বলো কি বলতে পারো, এখানে যেটা দেখো, সেন্ট্রোজোম নেই, সিলিয়া নেই, সিলিয়া বা ফ্লাজেলা থাকে না, ঠিক আছে। লাইসোজোম খুব কম সংখ্যায় থাকে, এইগুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে। এবার এই সেন্ট্রোজোম, দুটো সেন্ট্রিওলে বিভক্ত, এরা মূলত কোষ বিভাজনের সময় কি করে না, আমরা জানি মাইক্রোটিউবুলস তৈরি করে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রিওল নেই, সেই জন্য মাইক্রোটিউবুলস গুলো তৈরি হয় সাইটোস্কেলেটন থেকে, সাইটোপ্লাজমে অন্তঃকঙ্কাল থেকে তৈরি হয় এই মাইক্রোটিউবুলস, যেটাকেই আমরা বাংলায় বলি বেম তন্তু। এগুলো আমরা যত বড় হব তত জানতে পারবো। এই
পার্টটাও গেল। নেক্সট, তোমার যে বইতে যে অংশটা উদ্ভিদ কোষে দেওয়া আছে, সেই উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করতে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। এবার যেটা বলার কথা, যে এই উদ্ভিদ কোষের চিত্র যদি অঙ্কন করতে হয়, তাহলে এই যে আমি ডায়াগ্রামটা দিলাম, এই ডায়াগ্রামটা খুব ভালো করে বোঝো, দরকার স্ক্রিনশট নিয়ে নাও এবং এই চিত্রটা আঁকা প্র্যাকটিস করো, এবং কোথায় কি নাম আছে প্রত্যেকটা দেখবে। এখানে দেখো নিউক্লিয়াসের, দেখো নিউক্লিয়ার মেমব্রেন দেওয়া আছে, নিউক্লিয়ার ছিদ্র দেওয়া আছে, নিউক্লিয়ার আঁশ দেওয়া আছে, নিউক্লিয়ার রেটিকুলাম দেওয়া আছে। কোনটা নেই বলো তো? নিউক্লিয় প্লাজম। কিন্তু এই অ্যারোটাকে ওদের এটা যদি এইভাবে করা হতো তাহলে কিন্তু ঠিক ছিল, পাঁচটা অংশ, তাই না? কোষ গহ্বর থাকবে, পিনোসাইটিক কোষকা বা পিনোসাইটিক গহ্বর, এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু কোনটা ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিচ্ছি। কোষ প্রাচীরটা অবশ্যই দাগ দেবে, ভুল করবে না। সাইটোপ্লাজমিক মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা মেমব্রেন এখানে ভুল দাগ দেওয়া আছে, মেনলি এইখানে হবে, এটা হচ্ছে তোমার কোষ পর্দা। তারপরে কোষ গহ্বর অবশ্যই দেখবে, ক্লোরোপ্লাস্ট দেখবে, সাইটোপ্লাজম দেখবে, গলগি বস্তু দেখবে, যেগুলো আমি দাগ দিচ্ছি ইম্পর্টেন্ট। মাইক্রোটিউবুলস তুমি নাও দেখাতে পারো, যেটা এতক্ষণ বলছিলাম দেখাতে পারো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমোস্টিন, রাইবোজোম মুক্ত অবস্থায়, লাইসোজোম। এই যে ডায়াগ্রামটা তোমাদের ক্ষেত্রে সুবিধে বলে আমি কিন্তু এই ডায়াগ্রামটা বা এই চিত্রটা দিয়েছি, ঠিক আছে? এটা ভালো করে বুঝে নেবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসে জানাবে। আমি যে এই চিত্রটা দিয়েছি তোমার বিদ্যালয়ের চিত্র, এবং এই চিত্রের মধ্যে এখানে জিজ্ঞাসা চিহ্নটা পড়েনি। এই চিত্রটাকে তোমরা কি করবে, ভিডিওটা পজ করে নিয়ে স্ক্রিনশট নেবে এবং প্রত্যেকটা না দেখে প্রত্যেকটা নামকরণ করবে, এবং কোথায় করবে, খাতায় এঁকে নামকরণ করবে। বইতে কিন্তু যে কোনো একটা চিত্র দিয়ে পরীক্ষার সময় এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারে, তখন তুমি কোথায় যাবে। নেক্সট, আমরা আবার বইয়ের ভিতরে আসলাম। পেঁয়াজের কোষে প্লাজমা পর্দার বাইরে একটি অতিরিক্ত পুরু স্তর দেখা যায়, যেটা কোষ প্রাচীরের কথা বলেছিলাম। তাহলে প্লাজমা পর্দা মানে কোষ পর্দা, মানে সেল মেমব্রেন। তাহলে তার বাইরে একটা পুরু স্তর দেখা যায়, তাকে বলি কোষ পর্দা বা সেল ওয়াল। যেটা কোন কোষে থাকে না? প্রাণী কোষে থাকে না। একদম ক্লিয়ার হচ্ছে, প্রাণী কোষে তাহলে থাকবে না, উদ্ভিদ কোষে থাকবে, আগে আলোচনা করেছি। এবার কোষ প্রাচীর সম্বন্ধে কিছু কথা বলা আছে। দেখো এখানে একটা লাল রঙের ধাত্রতে আমি লাল রঙের গোল দিয়ে দিই, যেটা হচ্ছে ছাপার ভুল হতে পারে, কিন্তু তোমাদের তো সঠিক তথ্যটা জানতে হবে। এখানে কি আছে, উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিঃকোষীয় ধাত্র থাকে তাই হলো কোষ প্রাচীর। কি মনে হয় সঠিক? কোষ প্রাচীর কখনোই ধাত্র নয়, কিন্তু বলা হচ্ছে উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিঃকোষী মানে কোষের বাইরে। তাহলে কোষের বাইরে যে ধাত্র থাকে, তাহলে কথাটা ঠিক আসছে না, যে কোনো কারণে ছাপার ভুল হতে পারে। আমি কাউকেও মানে ইচ্ছাকৃত ভুল করেছি এটা বলতে চাই না। আমি বলতে চাইছি যে উদ্ভিদ কোষের একদম বাইরে, কোষ পর্দার বাইরে মৃত অংশ একটি আবরণ থাকে, যা প্রধানত সেলুলোজ, হেমোসেলুলোজ, কোনো ক্ষেত্রে লিগনিন, পেকনিন, বিভিন্ন কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, তাকে বলে কোষ প্রাচীর বা সেল ওয়াল। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? লাইটের মধ্যে পরিষ্কার না? উদ্ভিদ কোষের প্লাজমা পর্দা বা কোষ পর্দার বাইরে একটি মৃত সেলুলোজ, হেমোসেলুলোজ, পেকটিন, বিভিন্ন কার্বোহাইড্রেট দিয়ে তৈরি একটি অতিরিক্ত আবরণ থাকে, তাকে আমরা কি বলবো? কোষ প্রাচীর। মনে থাকে যেন। এই দেখো, এটা হচ্ছে মৃত, পুরু, শক্ত, দৃঢ়। এর সঙ্গে যুক্ত করবে স্থিতিস্থাপক, কারণ কোষ প্রাচীরের মধ্যে, কোষ প্রাচীর এমন একটা
আবরণ যার মধ্যে দিয়ে সবাই যেতে পারে, জল এবং জল ছাড়া অন্যান্য যে বস্তু তারা যেতে মানে এটা অবারিত দ্বার, কোষ প্রাচীরের মধ্যে দিয়ে সবাই যেতে পারে, সেই জন্য এটা হচ্ছে পারমিয়েবল মেমব্রেন, সবকিছু যেতে পারে। কারণ আমরা জানি কি, এটা তোমরা কতটুকু শিখেছো জানি না, দ্রবণ, দ্রবণ সমান কি হবে, দ্রাব্য প্লাস দ্রাবক। তার মানে দ্রাব্য, তুমি যদি চিনির দ্রবণ তৈরি করো, দ্রাব্যটা তখন হয়ে যাবে কি চিনি, ভালো করে বোঝো, আর দ্রাবকটা হয়ে যাবে জল। তাহলে দ্রবণটাকে কি বলবো, চিনির দ্রবণ। তাহলে যদি বলা হয় দ্রাবক কি, দ্রাবক তাই যাতে দ্রাব্য গুলে যেতে পারে। যদি বলে দ্রাব্য কি, দ্রাব্য তাই যা দ্রাবকে গোলে। দ্রবণ কি, দ্রাব্য এবং দ্রাবক একসঙ্গে মিশে যা তৈরি হয় তাই হচ্ছে দ্রবণ। তাহলে এই যে অংশগুলো যখন কোষের মধ্যে প্রবেশ করে তখন কি হয়, কোষ প্রাচীরটা মৃত তো, ও খানিকটা কিন্তু বাড়তে পারে, কমতে পারে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যদি এরকম জল বাইরে থেকে ঢুকে যায়, তাহলে প্রাণী কোষ কি হবে, বাস্ট করে যাবে, লাইসিস হয়ে যাবে। আবার যদি জল কোষ থেকে বেরিয়ে যায়, প্রাণী কোষের কি হবে, কুচকে যাবে, কুঞ্চন যাকে বলা হয়। কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু এইরকম পরিস্থিতি দেখা যায় না। প্রোটোপ্লাজমে দেখা যাবে, কিন্তু কখনোই উদ্ভিদ কোষের কুঞ্চন দেখা যাবে না। উদ্ভিদ কোষ কি করে না, বাস্ট করে না। তাহলে এখানে একটা কথা যুক্ত করতে হবে, এটা মৃত, পুরু, শক্ত, দৃঢ় এবং স্থিতিস্থাপক। পরিবেশে প্রায় তাপমাত্রা পার্থক্য হয়। এবার লাইনগুলো তখন যা বোঝালাম সব কথাগুলো এখানে আছে। বায়ু প্রবাহের গতি বাড়ে বা কমে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও হেরফের হয়। স্থান পরিবর্তন না করতে পারার জন্য আমরা যেমন অ্যানিমেলরা এক জায়গাতে আগে চলে যেতে হবে, গরম পড়লো আমরা যেখানে ঠান্ডা গাছতলা চলে গেলাম, আবার ঠান্ডা পড়লো আমরা ঘরের ভিতরে ঢুকে গেলাম, আর বন্য প্রাণীরা গুহার মধ্যে ঢুকে গেলাম, কিন্তু গাছ তো তা পাচ্ছে না। সেই জন্য স্থান পরিবর্তন না করতে পারার জন্য সব সময় উদ্ভিদকে এক ধরনের পরিবেশের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উদ্ভিদ কোষের তাই অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন। তাহলে এই সুরক্ষাটা কে দেবে, সবচেয়ে বড় প্রশ্ন। এই যে অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন, এই সুরক্ষা দেবে হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর আছে বলেই কিন্তু উদ্ভিদ টিকে আছে। ভালো করে বোঝো, এই কোষ প্রাচীর আছে বলেই উদ্ভিদ কিন্তু টিকে থাকতে পারে, এবং কোষ প্রাচীর উদ্ভিদকে অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। কোষ প্রাচীরের ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট। পরিবেশ এবং উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ অণুর আদান প্রদানও সীমিত। কোষ প্রাচীর যান্ত্রিক দৃঢ়তার জন্য এবং স্থিতিস্থাপকতার জন্য বাইরে থেকে লঘুসারক, এই যে লঘুসারক বা হাইপোটনিক, এই যে দ্রবণের কথা বললাম না, দ্রবণ তিন রকম হতে পারে, লঘুসারক, সমসারক আর অতিসারক। ইংরেজিতে কি বলি, লঘুসারক মানে হচ্ছে হাইপোটনিক, অতিসারক মানে হাইপারটনিক, এবং সমসারক মানে আইসোটনিক। কার পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়, কোষের পরিপ্রেক্ষিতে। মনে করো এই একটা কোষ আছে, এই কোষে বাইরে যদি লঘু হয় তখন হচ্ছে এই যেটা হচ্ছে হাইপোটনিক, হাইপোটনিক সলিউশন। তখন কি হবে, ভেতরের কোষের তখন সলিউশন কি হবে, হাইপারটনিক। আমি ইংলিশ লিখছি কেন, তোমার সুবিধা হবে, বাংলায় তো আমি বলে দিচ্ছি বাবা। তাহলে হাইপোটনিক মানে জলের পরিমাণ বেশি আছে বাইরে, তাহলে জল বাইরের থেকে ভেতরে ঢুকবে।
কারণ কোষ পর্দা হচ্ছে এমন একটা প্রবেদক ভেদ্য পর্দা, আগেই আমি আলোচনা করেছি, যার মধ্যে দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণু প্রবেশ করতে পারে, মানে জলের অণু। যদি কোষ প্রাচীর থাকে তাহলে কোষটা আয়তনে বাড়বে, আর যদি প্রাণী কোষ হয় প্রাণী কোষটা ভেঙে যাবে। যেমন মনে করো কোনো লোহিত রক্তকণিকা আরবিসি, আরবিসি তোমরা নাম শুনেছো, রেড ব্লাড কর্পাসেল। একে যদি আমি ডিস্টিল ওয়াটার তার মধ্যে রাখি তাহলে কি হবে, এটা বাষ্প করবে, কারণ এর ঘনত্ব তখন বেশি, কারণ 9.9 NaCl থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, যার জন্য গাঢ়ত্ব বেশি হয়, দ্রাব্য ওর মধ্যে যুক্ত থাকে। তাহলে হাইপারটনিক মানে হচ্ছে হাইপার মানে হচ্ছে অতি, অতিসারক, ভালো করে বোঝো। হাইপোটনিক মানে হচ্ছে লঘু, এখানে লেখাই আছে, আর আমি বলছি না। আর একটা হচ্ছে আইসোটনিক, এটাও কিন্তু বুঝতে হবে। আইসোটনিক কে আমরা বলবো আইসোটনিক, মানে বা হচ্ছে আইসোটনিক মানে সমসারক। তারপরে মনে করো একটা গ্লাসে জল আছে, সেই একই জল তুমি একটা বাটিতে নিলে, দুটো গ্লাসে জল আছে, একই জায়গা থেকে নিয়েছো, রাখলে, সমসারক, কোনো রকম হেরফের হবে না। কিন্তু তুমি যদি একটি জলের মধ্যে একটা কিশমিশ ঢেলে দাও, কি হবে, কিশমিশটা আস্তে আস্তে ফুলে ফুলে আঙুরে পরিণত হয়ে যাবে, তাই না? এগুলো বুঝতে হবে, যত করবে তাহলে টনিসিটি অফ সলিউশন মানে হাইপারটনিক মানে হচ্ছে অতিসারক, যার ঘনত্ব বেশি, হাইপোটনিক লঘুসারক, যার ঘনত্ব কম, মানে জল বেশি, সমসারক মানে দুটোই সমান। এবার লাইনটা করি, কোষ প্রাচীরের যান্ত্রিক দৃঢ়তার জন্য বাইরে লঘুসারক দ্রবণ থাকলেও উদ্ভিদ কোষ সহজেই বেঁচে থাকতে পারে, দেখেছো? কিন্তু প্রাণী কোষ বেঁচে থাকতে পারবে না। তার একটাই কারণ, যে বাইরে জল বেরিয়ে গেলেও প্রাণী কোষ অনেকক্ষণ অব্দি বেঁচে থাকতে পারবে। এই যখন বেরিয়ে যায় তখন কুঞ্চিত হয়, একে একটা টার্ম বলে, তোমার পরে চলবে, প্লাজমোলাইসিস। জল বেরিয়ে যাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস, আর যখন ঢোকে তখন বলে ডিপ্লাজমোলাইসিস। এগুলো পরে, আর যদি কারো কোশ্চেন থাকে আমি আলাদা করে